বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা পূর্ববর্তী ক্লাসের পড়াগুলো ঠিকমতো শিখেছো, অর্থাৎ চ্যাপ্টার 3 খুব ভালোভাবে পড়েছো। আজ যেটা দেখাবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4। তো আমরা বেসিক্যালি যে সাবজেক্টটা পড়ি ওটার নাম তো হচ্ছে কি সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এর কোড কত 66671। আমরা চ্যাপ্টার 4 পড়বো। এখন চ্যাপ্টার 4 এর নামটা কি? যে চ্যাপ্টার 4 এর নামটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ ইনিশিয়াল ইনভেস্টিগেশন অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন সংগ্রহ করার যে পদ্ধতি এ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। এখন দেখো এই জায়গায় কি কি ব্রিফ করব। ডিসক্রাইব সাবজেক্টিভ, যেসব বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করব তাদের সম্পর্কে আমি বলতেছি। দেখো 1 নাম্বার, হোয়াট ইজ সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালাইসিস। তো সিস্টেম অ্যানালাইসিস কি এটা আমরা অধ্যায় 3 এ পড়েছি, তারপর আবার এখানে পড়ব। তারপর দেখো হোয়াট ইজ সিস্টেম প্ল্যানিং, হোয়াট ইজ সিস্টেম প্ল্যানিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটাও পড়বো। 3 নাম্বার, ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইস স্টেপ, এটা একটা বড় প্রশ্ন এবং সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের চতুর্থ অধ্যায় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই। এটার একটা ফিগার দেওয়া থাকবে এবং এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন দেখো হোয়াট ইজ ডিএফডি, মানে ডিএফডি মানে কি? ডিএফডি মিন্স ডাটা ফ্লো ডায়াগ্রাম। ডিএফডি মানে হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। দেখো হোয়াট ইজ ইন্টারভিউ নলেজ, ইন্টারভিউ নলেজ কি? হোয়াট ইজ কুশিনিয়ার, কুশিনিয়ার কি? কুশিনিয়ার সম্পর্কে পড়ব। ডিসক্রাইব সিস্টেম অ্যানালিস স্টেপ উইথ ফিগার, হোয়াট ইজ ইনিশিয়াল ইনভেস্টিগেশন, ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি? এগুলাও পড়ব। ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি এগুলাও পড়ব। আচ্ছা, এখন দেখো এখানে কি বলা হয়েছে যে হোয়াট ইজ ইনিশিয়াল ইনভেস্টিগেশন। এই ইনিশিয়াল ইনভেস্টিগেশনের 4টা প্রসেস এবং রুলস আছে। সেটা কি? যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন প্রসেস অফ 4 স্টেপ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনের 4টা ধাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার ইনপুট আউটপুট অ্যানালাইসিস, যে কিভাবে ইনপুট আউটপুট অ্যানালাইসিস করতে হবে ইনিশিয়াল ইনভেস্টিগেশনে। তো বেসিক্যালি ইনিশিয়াল ইনভেস্টিগেশন আমরা জানি কি যে একটা পরীক্ষামূলক প্রসেস, এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো দেখো এই জায়গায় আছে ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। ডিসিশন টেবিল, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টিগেশনের একটা গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে এই ডিসিশন টেবিল। স্ট্রাকচার চার্ট এই সম্পর্কে পড়ব। আচ্ছা, তারপর দেখো যে বড় প্রশ্নটার কথা বলছিলাম এটা হচ্ছে কি ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ উইথ ফিগার। এখানে সেই ফিগারটা দেওয়া হচ্ছে, এটা আলোচনা করব। আর এই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের। তো প্রথমে চলে যাই। দেখো এই জায়গায় বলা হয়েছে কি হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস। তোমরা গত অধ্যায়ে এটা পড়েছো যে হোয়াট ইজ সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম অ্যানালাইসিস কি? যে পদ্ধতিতে বা প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে বা প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ সিস্টেমকে পর্যবেক্ষণ করার পর উহার সমস্যা নির্ণয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয় তাকে কি বলে? সিস্টেম অ্যানালাইসিস বলে থাকে। আচ্ছা, এখন এই সিস্টেম অ্যানালাইসিসের কিছু ধাপ আছে, এটা আমাদের পড়তে হবে। তো আবার বলতেছি, যে পদ্ধতিতে বা প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ সিস্টেমকে পর্যবেক্ষণ করার পর উহার সমস্যা নির্ণয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয় তাকে কি বলে? সিস্টেম অ্যানালাইসিস বলে। আচ্ছা, তো সিস্টেম অ্যানালাইসিস সম্পর্কে আমরা জানলাম। এখন দেখি সিস্টেম প্ল্যানিং কি। হোয়াট ইজ সিস্টেম প্ল্যানিং, এটা কিন্তু পরীক্ষায় আসে যে সিস্টেম প্ল্যানিং কি। সিস্টেম প্ল্যানিং হচ্ছে যে সিস্টেমের একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ তুমি যে সিস্টেমটা অ্যানালাইসিস করবা কিভাবে করবে তার বিস্তারিত যে প্রসেস, যে প্রক্রিয়াটা অবলম্বন করবে সেটাই হচ্ছে সিস্টেম প্ল্যানিং। তো দেখো ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ, যে সিস্টেম অ্যানালাইসিসের কিছু ধাপ থাকে। পরীক্ষার মধ্যে এই দুইটা কোশ্চেন একত্রে আসে, যে সিস্টেম অ্যানালাইসিস কি এবং সিস্টেম অ্যানালাইসিসের ধাপগুলো বর্ণনা করো বা ধাপগুলো লিখো। আবার বলতেছি প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সিস্টেম অ্যানালাইসিস কি এবং সিস্টেম অ্যানালাইসিসের ধাপগুলো বর্ণনা করো। তো দেখো ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ, সিস্টেম অ্যানালাইসিসের ধাপ। যে ধাপ বা স্টেপগুলোকে
অনুসরণ করে সিস্টেমের সমস্যা নির্ণয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয় সেই সব সিস্টেম অ্যানালাইসিসের স্টেপগুলো হলো 1 নাম্বার বলতে পারি কি সিস্টেম নির্বাচন করা এবং ইনফরমেশন সংগ্রহ করা, সিস্টেমের পরিধি নির্ধারণ করা, 3 নাম্বার সিস্টেম কারেন্ট সিস্টেমকে স্টাডি করা এবং কিরূপে ফিজিক্যাল ডকুমেন্টেশন ফ্লো করে তা স্টাডি করা, 4 নাম্বার একটি লজিক্যাল ইকুইভ্যালেন্ট সিস্টেম দাঁড় করান এবং ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা, ইউজারদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে একটি কম্পিউটারাইজ নিউ সিস্টেম মডেল ডেভেলপ করা, আর হচ্ছে নিউ সিস্টেম মডেল উপর ভিত্তি করে ডাটা ডিকশনারি, নিউ ডাটা ফ্লো ডায়াগ্রাম এবং প্রসেসিং রুল তৈরি করা। এই ধাপগুলো তোমাদের বইয়ে আছে যে সিস্টেম অ্যানালাইসিস কি, সিস্টেম অ্যানালাইসিস ধাপগুলো বর্ণনা, এই ধাপগুলো উল্লেখ করো বা ধাপগুলো বর্ণনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আবার একটু বলতেছি, প্রথম 3টা ধাপ বলতেছে। আবার যে কোনো কিছু সিস্টেম অ্যানালাইসিস করার ক্ষেত্রে আগে কি করতে হবে, সিস্টেম নির্বাচন করতে হবে, তার আমি কি করব, কোন কাজ করব তার ইনফরমেশন সংরক্ষণ করতে হবে, সিস্টেমের পরিধি নির্ধারণ করতে হবে অর্থাৎ সিস্টেম বাউন্ডারি ডেফিনেশন, অর্থাৎ কি একটা তার নির্দিষ্ট ফিক্সড এরিয়া দিতে হবে, কারেন্ট সিস্টেমকে স্টাডি করা এবং কিরূপে সিস্টেম ডকুমেন্ট স্টাডি হবে, ফ্লো হবে, ফিজিক্যালি কিভাবে কাজ করবে, সবকিছু এর মধ্যে বিস্তারিত আলোচনা করতে হবে। পরে একজন ইউজারের অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, তার উপর ভিত্তি করে কম্পিউটারাইজ নতুন যে সিস্টেম মডেল সেটা তোমাকে ডেভেলপ করতে হবে। আর নিউ মডেল উপর ভিত্তি করে ডাটা ডিকশনারি, নিউ ডাটা ফ্লো। আচ্ছা, এখন বলতে পারো নিউ ডাটা ফ্লো এটা কি, মানে ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম, আর হচ্ছে নিউ মানে নতুন, যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাও করতে হবে এবং তার কি করতে হবে, কিছু প্রসেসিং রুল তৈরি করতে হবে। ডান। আচ্ছা, তাহলে আমার এটা গেল ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ। এখন দেখো 4 নাম্বার, এক্ষেত্রে কি বলা হয়েছে যে হোয়াট ইজ ডিএফডি। ডিএফডি মিন্স ডাটা ফ্লো ডায়াগ্রাম। আচ্ছা, তো আমরা এই ডিএফডি কেন ব্যবহার করি বা ডিএফডি এর ব্যবহার কি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, দেখো বলতেছি, শুনো, মনোযোগ দিয়ে শুনো। ডিএফডি এর সাহায্যে ডাটা এর প্রবাহকে দেখানো হয়, এছাড়াও ডাটা কিভাবে প্রসেস হবে এবং কোথায় স্টোর করা হবে তাহাও বর্ণনা করা যায়। অর্থাৎ তোমার ডিএফডি হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের চ্যাপ্টার 3 খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা তোমরা বিএসসি তেও পাবা এবং আমরা আগের যে ক্লাসগুলা অর্থাৎ 3য় পর্বে ফ্লোচার্ট করেছি, এটার সাথে অনেকটা মিল। দেখো ডিএফডি মানে আবারও বলছি ডাটা ফ্লো ডায়াগ্রাম। ডিএফডি আমরা কিভাবে করব, যে ডিএফডি এর সাহায্যে কি করা হয়, ডিএফডি এর সাহায্যে ডাটা এর প্রবাহকে দেখানো হয়, এছাড়াও ডাটা কিভাবে প্রসেস হবে, কোথায় সংরক্ষণ করে রাখা যাবে, কিভাবে কাজ করবে, তার সবকিছু কোথায় বিস্তারিত আলোচনা করা হয়, ডিএফডি তে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো 5 নাম্বার বলা হয়েছে কি ইনফরমেশন গ্যাদারিং টুলস। ইনফরমেশন গ্যাদারিং টুলস। আচ্ছা, তো আগে আমাকে ভালো করে জানতে হবে ইনফরমেশন গ্যাদারিং জিনিসটা কি, তারপরে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং এর টুলগুলোর নাম। তো ইনফরমেশন গ্যাদারিং টুল, আচ্ছা এখন দেখো ইনফরমেশন গ্যাদারিং জিনিসটা কি। ইনফরমেশন গ্যাদারিং হলো এক ধরনের বিজ্ঞান, একটি ধারাবাহিক পদ্ধতি যার বর্তমানে মানে যার মাধ্যমে বর্তমানে সিস্টেম হতে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন সংগ্রহ করা হয়ে থাকে। অর্থাৎ কি, এটা হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক প্রসেস, এমন একটা সিস্টেম যার মাধ্যমে যে কোনো সিস্টেম থেকে কি করা হয়, নিজ নিজ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এই ইনফরমেশন গ্যাদারিং আমরা কি কি ক্ষেত্রে বা কিসের জন্য ব্যবহার করব। ইনফরমেশন গ্যাদারিং এর জন্য প্রয়োজন হয় পূর্ব প্রস্তুতি, অভিজ্ঞতা, ট্রেনিং ইত্যাদি। আচ্ছা, তো দেখো ইনফরমেশন গ্যাদারিং টুলস, এই ইনফরমেশন গ্যাদারিং টুলস গুলো কি কি বলতেছি। তো এতক্ষণ আমরা জানলাম ইনফরমেশন গ্যাদারিং কি, এখন তার টুলস গুলোর নাম বলবো। 1 নাম্বার রিভিউ লিটারেচার, প্রসিডিউরস এন্ড ফর্মস। রিভিউ লিটারেচার, প্রসিডিউরস এন্ড ফর্মস। 2 নাম্বার ওয়ান সাইট অবজারভেশন, ওয়ান সাইট অবজারভেশন। 3 নাম্বার ইন্টারভিউ। 4 নাম্বার হচ্ছে কুশনিয়ার। বুঝতে পারছি? রিভিউ লিটারেচার, প্রসিডিউরস এন্ড ফর্মস, অনলাইন অবজারভেশন, ইন্টারভিউ, আরেকটা হচ্ছে কুশনিয়ার। তাহলে এই কোশ্চেনটা কিভাবে আসে যে ইনফরমেশন গ্যাদারিং কি এবং বিভিন্ন প্রকার ইনফরমেশন গ্যাদারিং এর টুলস গুলোর নাম লিখো, এভাবে আসে। এখন দেখো 6 নাম্বার, এখানে কি বলা হয়েছে যে হোয়াট ইজ ইন্টারভিউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের, যে ইন্টারভিউ সম্পর্কে বলো বা ইন্টারভিউ কি। তো বেসিক্যালি আমরা ইন্টারভিউ বলতে কি বুঝি,
যে কিছু ইনফরমেশন থাকবে, সেগুলোকে আমাকে কি করা হবে, কিছু কতিপয় মানুষ সামনে থেকে আমাকে কোশ্চেন করবে, এরকমটা বুঝি না? আচ্ছা, তো এখন দেখো যে ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে ইনফরমেশন সংগ্রহ করার একটি পদ্ধতি, যেখানে ইন্টারভিউয়ার সামনাসামনি বসে একজন মানুষকে কতিপয় প্রশ্ন করে থাকে, অর্থাৎ ইহা একটি মৌখিক পদ্ধতি। আমরা বেসিক্যালি কি বুঝি, ইন্টারভিউ মানে কি মৌখিক পদ্ধতি না? আচ্ছা, তাহলে কি এটা কি বুঝলাম, যে কতিপয় কয়েকজন লোক তারা একজন মানুষকে, অর্থাৎ যে সামনে বসে থাকে তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, এটাই হচ্ছে ইন্টারভিউ বা ইন্টারভিউ প্রসেস। তারপর দেখো হোয়াট ইজ কুশনিয়ার। কুশনিয়ার কি, বেসিক্যালি কুশন বলতে কি বুঝো? কুশন বলতে প্রশ্ন করা বোঝায়, তাই না, বা একটা প্রশ্ন। আর কুশনিয়ার এটা হচ্ছে ইন্টারভিউ এর ঠিক বিপরীত সাইড, মানে অপোজিট সাইড। ইহা ইন্টারভিউ এর একটা বিপরীত পদ্ধতি, ইহা একটি লিখিত পদ্ধতি, অর্থাৎ আমরা রিটেন এক্সাম দিই না, সেটা হচ্ছে এরকম প্রসেস। তাহলে বলতে পারি কি, ইহা একটি লিখিত পদ্ধতি। যখন এক সেট লিখিত প্রশ্নের মাধ্যমে উত্তরকারীর নিকট হতে উত্তর বা তথ্য সংগ্রহ করা হয়, তখন তাকে কি বলে, কুশনিয়ার বলে। তাহলে আমরা বুঝতে পারছি বেসিক্যালি ইন্টারভিউ কি আর কুশনিয়ার কি। ইন্টারভিউর অপোজিট সাইড হচ্ছে কুশনিয়ার, মানে একটা হচ্ছে কি সরাসরি মৌখিক, আর একটা হচ্ছে সরাসরি লিখিত। ক্লিয়ার? এই দুটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো ডিসক্রাইব সিস্টেম অ্যানালিস্ট স্টেপ উইথ ফিগার। তো এই জায়গায় সিস্টেম অ্যানালিস্ট স্টেপ উইথ ফিগার এটা আমরা একটু পরে আলোচনা করতেছি, এটা চিত্র সহ আলোচনা করতে হবে। এখন আসি, হোয়াট ইজ ইনিশিয়াল ইনভেস্টিগেশন। যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন জিনিসটা কি? তো ইনিশিয়াল ইনভেস্টিগেশন বলতে বেসিক্যালি তুমি কি বুঝো, আগে এটা ভালো করে আমাদের পড়তে হবে। দেখো ইনিশিয়াল ইনভেস্টিগেশন মানে হচ্ছে, ইনিশিয়াল ইনভেস্টিগেশন হলো কি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কি কোনো ইউজার এর রিকোয়েস্টকে কি করা হয়, পরীক্ষা করে দেখা হয়। বুঝতে পারছি? মূল পরীক্ষামূলক যে প্রসেস, প্রাথমিক যে পরীক্ষামূলক প্রসেস, এটাই হচ্ছে কি ইনিশিয়াল ইনভেস্টিগেশন। আচ্ছা, তাহলে তোমাদের বইয়ের ভাষায় কি লিখছে দেখো, ইনিশিয়াল ইনভেস্টিগেশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইউজারের রিকোয়েস্টকে পরীক্ষা করে দেখা হয়, এ মর্মে যে উক্ত রিকোয়েস্ট যথার্থ এবং বাস্তবসম্মত কিনা, আর যদি তা বাস্তবসম্মত হয় তবে তা ইমপ্লিমেন্ট করার জন্য সুপারিশ করা হয়। অর্থাৎ এখানে দুইটা প্রসেস হচ্ছে, একটা হচ্ছে ইউজারের নির্দেশনা বা ইউজারের রিকোয়েস্টকে কি করে বাস্তবসম্মত কিনা তা প্রথমে পরীক্ষা করা হয়। যদি প্রথমে পরীক্ষা করা হয়, পরীক্ষা যদি কি হয় ফলাফল ভালো হয়, সেই ক্ষেত্রে তারা কি করে তাদের প্রসেস শুরু করে, অর্থাৎ সিস্টেম ডেভেলপমেন্টের পূর্বে ইনিশিয়াল ইনভেস্টিগেশনের কাজ হয়ে থাকে। আমরা বেসিক্যালি কি বুঝি, ইনভেস্টিগেশন মানে কি তদন্ত করা না? তাহলে কি যে কোনো কিছু করার আগে তদন্ত করি, ঠিক এরকম ভাবে তুমি যে কোনো সিস্টেম দাঁড়া করানোর আগেই যে পরীক্ষামূলক যেসব তথ্য সংরক্ষণ করবা, সেটাই হচ্ছে আমার কি ইনিশিয়াল ইনভেস্টিগেশন। ইট ইজ এ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ইনিশিয়াল ইনভেস্টিগেশনের কি আছে, কিছু প্রসেস আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বেসিক্যালি বলতে দেখো ইনিশিয়াল ইনভেস্টিগেশন প্রসেসের 4টা স্টেপ আছে। কি কি আছে? পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে যে ইনিশিয়াল ইনভেস্টিগেশনের ধাপ সমূহের কাজ সম্পন্ন করার উপায়গুলো নাম লিখো বা উপায়গুলো বর্ণনা করো, বা বলতে পারে ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি, ইনিশিয়াল ইনভেস্টিগেশনের প্রসেসগুলো বর্ণনা করো। তো বলি, ইনিশিয়াল ইনভেস্টিগেশনের যে 4টি উপায়, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি সিস্টেম অ্যানালাইসিস, সরি ইনপুট আউটপুট অ্যানালাইসিস। 2 নাম্বার উপায় কি ডাটা ফ্লো ডায়াগ্রাম। 3 নাম্বার উপায় কি ডিসিশন টেবিল। 4 নাম্বার কি স্ট্রাকচার চার্ট। আচ্ছা, এখন দেখো এই ইনপুট আউটপুট অ্যানালাইসিস এটা কি, গিভেন সিস্টেমের এলিমেন্টগুলো এই পদ্ধতির মাধ্যমে পাওয়া যায়। গিভেন সিস্টেমের এলিমেন্টগুলো এই পদ্ধতির মাধ্যমে পাওয়া যায়। একটি সিস্টেম অ্যানালিস্টের জন্য ইনপুট আউটপুট উপাদান জানা একান্ত প্রয়োজন। অর্থাৎ তুমি যখন কোনো সিস্টেম ডেভেলপ করবা, সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই তোমার ইনপুট আউটপুট অ্যানালাইসিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, এবং কিভাবে ইনপুট নিতে হবে এবং প্রসেস করার পর কিভাবে আউটপুট সম্পূর্ণ হবে সেই সম্পর্কে তোমার কি করতে হবে, পরীক্ষামূলক ইনিশিয়াল ইনভেস্টিগেশন করতে হবে, এবং এই সম্পর্কে একজন সিস্টেম অ্যানালাইসিসের কি করতে হবে, পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলা হয়েছে যে ডিএফডি মানে কি ডাটা ফ্লো ডায়াগ্রাম। এখানে আছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। ডাটা ফ্লো ডায়াগ্রামকে আমরা সংক্ষেপে, আমি আগে প্রথমে বলে নিয়েছি, সংক্ষেপে কি বলা হয়, ডিএফডি বলা হয়। ডিএফডি এর সাহায্যে ডাটা এর প্রবাহকে দেখানো হয়। ইহা ছাড়াও কি করা হয়,
ইহা ছাড়াও ডাটা কিভাবে প্রসেস হবে, কোথায় সংরক্ষণ করা হবে, কিভাবে কাজ করবে, তার বিস্তারিত যে আলোচনা সেটা পুরো কোথাতে করা হয়, ডিএফডি তে করা হয়। 3 নাম্বার কি আছে, ডিসিশন টেবিল। এই ডিসিশন টেবিলের কথা উল্লেখ করা যায় কিভাবে, যে আমরা ফ্লোচার্টে পড়েছিলাম কি এজ এ ডাইমেনশন সিম্বল, মানে কি সিদ্ধান্ত গ্রহণ প্রতীক। সিদ্ধান্ত গ্রহণ প্রতীকের কয় ধরনের অপশন ছিল ফ্লোচার্টে, 2 ধরনের, একটা হচ্ছে হা অথবা না, ইয়েস অথবা নো। কিন্তু এই ডিসিশন অর্থাৎ সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনে হা অথবা না নেই, বাট কি করা হয় এখানে যদি জটিল কোনো লজিক সার্কিট ইউজ করা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো দেখো বইয়ের ভাষায় কি বলি, যে ডিসিশন টেবিল ডাটা ফ্লো ডায়াগ্রামের সাহায্যে যখন জটিল কোনো লজিক সার্কিটকে দেখানো যায় না, বা যে কোনো লজিক সার্কিট বা যে কোনো বড় ধরনের কন্ডিশন শো করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই ডিসিশন টেবিলটা ব্যবহার করব। অর্থাৎ ফ্লোচার্টের ইনিশিয়াল ইনভেস্টিগেশনে ডিএফডি এবং ইনপুট অ্যানালাইসিসে কাজ করার সময় যদি জটিল কোনো ফাংশন নিয়ে কাজ করতে হয় সেটা কোথায় ইউজ করা হবে, এই ডিসিশন টেবিলে ব্যবহার করা হবে। তারপর দেখো স্ট্রাকচার চার্ট, এটা কি, এটা হলো গঠনগত একটা কি তালিকা। ইহা এমন একটি ওয়ার্কিং টুল, ইহা হচ্ছে এমন একটি ওয়ার্কিং টুল এবং একটি উপায় যাহার মাধ্যমে সিস্টেমের ডাটা কি করা হয়, সংরক্ষণ করে রাখা হয় বা কালেক্ট করা হয়। বুঝতে পারছি? তাহলে কি পড়লাম, ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি, ইনিশিয়াল ইনভেস্টিগেশনের 4টা স্টেপের নাম কি কি, ইনপুট আউটপুট অ্যানালাইসিস, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিসিশন টেবিল এবং স্ট্রাকচার চার্ট, এবং প্রত্যেকটার কাজ করেছি। এই কোশ্চেনটা অতি সংক্ষিপ্ত আসে আবার একত্রে বড় প্রশ্ন আকারেও আসে। আশা করি মনোযোগ সহকারে এই কোশ্চেনটা পড়বা। আচ্ছা এখন দেখো এই জায়গায় বলেছিলাম কি, ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ উইথ ফিগার। ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ উইথ ফিগার, এটা দেখো এই জায়গায় কি আছে, সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনিং, এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ উইথ ফিগার। অর্থাৎ যে ধাপ, দেখো যে ধাপ বা স্টেপগুলোকে অনুসরণ করে সিস্টেমের সমস্যা নির্ণয় এবং সমাধানের উপায় নির্ধারণ করা হয়, সেসব সিস্টেম অ্যানালাইসিসের স্টেপগুলো বর্ণনা করতে হবে। এটা আমরা একটু আগে পড়ে আসছি, তারপর আবার পড়তেছি, এটা কিন্তু ফিগার সহ দিতে হবে। যে কি, প্রথমে হচ্ছে 1 নাম্বার সিস্টেম নির্বাচন করা, 2 নাম্বার কি ইনফরমেশন সংরক্ষণ করা, আচ্ছা সিস্টেম সিলেকশন এন্ড কি ইনফরমেশন কালেকশন এন্ড গ্যাদারিং, অর্থাৎ কি সিস্টেম নির্বাচন এবং ইনফরমেশন সংরক্ষণ। 2 নাম্বার সিস্টেমের পরিধি, অর্থাৎ কি সিস্টেম বাউন্ডারি যে ডেফিনেশন, তুমি যে সিস্টেমটা প্রসেস করতেছো তার বাউন্ডারি যে কতটুকু সেটা নির্ধারণ করা। কারেন্ট সিস্টেমকে স্টাডি করা এবং কি রূপে ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো করে তা স্টাডি করা, ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার একটি লজিক্যাল ইকুইভ্যালেন্ট সিস্টেম দাঁড় করান এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা। 5 নাম্বার কি বলা হয়েছে, যে ইউজারদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে একটি কম্পিউটারাইজ নিউ সিস্টেম মডেল ডায়াগ্রাম তৈরি করা। আবার নিউ সিস্টেম মডেলের উপর ভিত্তি করে ডাটা ডিকশনারি, নিউ ডাটা ফ্লো ডায়াগ্রাম, প্রসেসিং রুল তৈরি করা। এটাই হচ্ছে কি সিস্টেম অ্যানালাইসিস এর স্টেপ। এখন দেখো ফিগারে এখানে কি কি বলা হয়েছে, দেখো এখানে আছে কি স্টাডি কারেন্ট সিস্টেম, এই জায়গায় আছে স্টাডি কারেন্ট সিস্টেম। তারপর এখান থেকে এই জায়গায় কি আছে ডিরাইভ লজিক্যাল সিস্টেম, আর এই জায়গায় আছে কি নিউ সিস্টেম মডেল, এবং তারপর এখান থেকে এরো চিহ্নের মাধ্যমে অর্থাৎ কি নির্দেশনা প্রতীকের মাধ্যমে প্রসেসিং রুলসে আসছে। আচ্ছা তো আমার প্রথম কি ছিল, যে সিস্টেম নির্বাচন করা এবং সিস্টেমের ইনফরমেশন সংগ্রহ করা। তো আমি যে কোনো কিছু সিস্টেম অ্যানালাইসিস যদি ডেভেলপ করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে সিস্টেম নির্বাচন করব যে আমি কোন ধরনের কাজ করব এবং তার তথ্য সংগ্রহ করব, তার একটা পরিধি সম্পর্কে, অর্থাৎ তার সিস্টেম বাউন্ডারি থাকতে হবে। আচ্ছা এখন দেখো এই জায়গায় বলা হয়েছে কি ইউজার স্টার্ট রিকোয়ারমেন্ট, মানে আমি অথবা তোমরা, যে কোনো ব্যক্তি বিশেষ সেটা শুরু করলো, তার প্রসেসিং কাজ শুরু করার পর স্টাডি কারেন্ট সিস্টেম, দেখো এখান থেকে এখানে আসছে, মানে কি সে ওই কারেন্ট সিস্টেম সম্পর্কে কি পড়াশোনা অর্থাৎ জ্ঞান নেওয়া শুরু করেছে, যে সিস্টেমটা কিভাবে করবে, তার পরিধি কত হবে, কিভাবে তথ্য সংরক্ষণ করবে, প্রসেস করবে, এগুলো সম্পর্কে সে জানতে থাকলো। আসার পর দেখো কারেন্ট ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম, অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেগুলো অবশ্যই কি থাকবে, ডিএফডি এর মাধ্যমে থাকবে। এজন্য তুমি যখন ওখানে
কি করছো, লজিক্যালি ডকুমেন্ট তৈরি করছো, এখন তোমাকে কি করতে হবে, এগুলো ফিজিক্যালি করতে হবে। এজন্য কি করছো, কারেন্ট ডকুমেন্ট সংরক্ষণ করছো কার মাধ্যমে, ডিএফডি এর মাধ্যমে। আচ্ছা, করার পর তুমি এই জায়গায় আসছো, দেখো এর এর প্রতীকের মাধ্যমে এখানে আসলাম, একটা সার্কেলে আসলাম, এটা কি সংযোগমূলক কাজ করে থাকে। এখানে কি আছে যে ডিরাইভ লজিক্যাল সিস্টেম। আচ্ছা, থাকার পর এখানে তুমি লজিক্যাল মানে কারেন্ট লজিক্যাল ডায়াগ্রাম মানে কি, ওই যে প্রসেসিং কাজটা করছো এই জায়গায় তার সম্প্রতি আবার আরেকটা নতুন ডায়াগ্রাম তৈরি হয়েছে, এটা কি কারেন্ট লজিক্যাল। আর পূর্বেরটা কি করেছিলে, ফিজিক্যাল। আচ্ছা, আসলাম এখান থেকে প্রসেস হওয়ার পর এখানে আসবে, যখন তুমি ওই সিস্টেম সম্পর্কে জ্ঞান ধারণ করবে ফিজিক্যালি এবং তার ডাটা ফ্লো ডায়াগ্রামে রূপান্তর করবে, তখন তার একটা কি আসবে, কারেন্ট লজিক্যাল মডেল আসবে। আর ওর উপর ভিত্তি করে এই দুইটা পদ্ধতির উপর বা এই দুইটা ডায়াগ্রামের উপর ভিত্তি করে তুমি একটি কি পাবা, নিউ সিস্টেম মডেল পাবা। তো এই ক্ষেত্রেও কি হবে, একটা নিউ লজিক্যাল ডায়াগ্রাম তৈরি হবে। তো এখানে আসলাম। আচ্ছা, একজন দক্ষ সিস্টেম অ্যানালিস্ট যখন অনেক দক্ষ হয় এবং তার পরিপূর্ণ জ্ঞান থাকে, সে ইচ্ছা করলে সরাসরি একটা প্রসেস থেকে এখানেও আসতে পারে, যেটা এই এর প্রতীকের ভিতরে এভাবে দিয়ে এখানে সরাসরি আসা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জায়গায় আসো। এই জায়গায় আসার পর কি পেলাম, এই জায়গায় আসার পর আমরা যেগুলো পেলাম সেগুলো হচ্ছে কি, নিউ লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম। এখন দেখো ফিজিবিলিটি ডকুমেন্ট। আচ্ছা, ফিজিবিলিটি মানে কি, তোমার যে ডকুমেন্টগুলো তুমি পাইছো এগুলো হচ্ছে পরীক্ষামূলক টেস্ট। এই যে পরীক্ষামূলক টেস্ট করবা এটার নামই কি, ফিজিবিলিটি ডকুমেন্ট। তো এই ফিজিবিলিটি ডকুমেন্টের মাধ্যমে আমি কি পেলাম, নিউ সিস্টেম মডেলের পরিপূর্ণ একটি তথ্য এবং একটা নতুন মডেল পেলাম। পাওয়ার পর এখানে কয়েকটা অপশন হয়ে কি হয়, এখন তুমি কাজ করার জন্য এখানে কি করতে পারো, ডাটা ডিকশনারি করতে পারো এবং তার প্রসেসিং রুলস আছে সেটা করতে পারো, অথবা ডিসক্রাইব স্টেটমেন্ট অফ ইনফরমেশন, সকল কিছু করতে পারো। এই ফিগারটা এই কোশ্চেনের মধ্যে পরীক্ষা আসলে দিতে হবে। নাম কি, স্টেপ ইন সিস্টেম অ্যানালাইসিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সিস্টেম অ্যানালাইসিস কি, চিত্র সহ সিস্টেম অ্যানালাইসিস ধাপগুলো বর্ণনা করো। আচ্ছা, তো আশা করি আমি যে বিষয়গুলো নিয়ে ডিসক্রাইব করলাম তোমরা খুব ভালোভাবে বুঝেছো। আর যদি না বুঝে থাকো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখন এই অধ্যায়ের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো বলে দিচ্ছি আবার। সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের চ্যাপ্টার 4 এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে যে সিস্টেম অ্যানালাইসিস কি, সিস্টেম প্ল্যানিং কি, ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ, যেটা এইমাত্র কোশ্চেনটা পড়লাম, এটা বড় প্রশ্ন আকারে আসে। তারপর দেখো হোয়াট ইজ ডিএফডি, যে ডিএফডি কি, ডিএফডি মিন্স ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি কেন ব্যবহার করা হয় এটা পড়বা। তো ইনফরমেশন গ্যাদারিং কি, ইনফরমেশন গ্যাদারিং টুলস, হোয়াট ইজ ইন্টারভিউ এবং হোয়াট ইজ কোশ্চেনিয়ার, একটা আরেকটার অপোজিট সাইড। আচ্ছা, এই জায়গায় এটা দুইবার বলা হয়েছে যে সিস্টেম অ্যানালাইসিস এন্ড সিস্টেম অ্যানালাইসিস স্টেপ উইথ ফিগার, চিত্র সহ সিস্টেম অ্যানালাইসিস ধাপগুলো বর্ণনা, এটা পড়বা। এবং এটার যে কি প্ল্যান, এই প্ল্যান সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আশা করি সবগুলো বুঝেছ। তো তোমরা খুব মনোযোগ সহকারে এটা পড়বা, এই আশা ব্যক্ত করে আমার ক্লাস এখানেই শেষ করতেছি। ও আচ্ছা, এর আগে একটু কি পড়বা, যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনিশিয়াল ইনভেস্টিগেশনের ধাপ, এই দুইটা রচনামূলক কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসক্রাইব সিস্টেম অ্যানালাইসিস স্টেপ উইথ ফিগার এবং হোয়াট ইজ ইনিশিয়াল ইনভেস্টিগেশন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। খুব সন্নিকটে তোমাদের মিড টার্ম পরীক্ষা, এবং যদি গভর্নমেন্ট নির্দেশনা অনুযায়ী যদি 12 তারিখে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, তাহলে তোমাদের ক্লাস অনলাইন ক্লাস কতটা হবে বা কি হবে সেটা তো এখন আপাতত জানি না। আমাদের কর্তৃপক্ষ নির্দেশনা দেওয়া পর্যন্ত চলতেই থাকবে। তো তোমরা সঙ্গে থাকবে এবং সকল পড়া ঠিকঠাক মতো শেষ করবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।